আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো বেড়েছে বেচাকেনা। হাটে উঠেছে পর্যাপ্ত গরু, ক্রেতার সমাগমও ভালো। তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা অপসারণ না করলে ইজারাদের 10% টাকা কেটে নেওয়া হবে। রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতায় জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। গেল কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে বিক্রি বেড়েছে। হাট ঘুরে ঘুরে পছন্দের কোরবানির পশু কিনছেন নগরবাসী। হাটে পর্যাপ্ত গরু ছাগলের সরবরাহ থাকলেও গেলবারের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। গরুর দাম গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে, অনেক দাম মনে হচ্ছে। হাটে পর্যাপ্ত গরু আছে, দাম ছাড়তেছে না। গোখাদ্যের বাড়তি দাম, পরিবহনের খরচ সহ নানা কারণে দাম বেশি বলছেন বিক্রেতারা। খরচের হিসাব নিকাশ মিলিয়ে লাভের মুখ দেখা সম্ভব হবে না বলে আক্ষেপ তাদের। না, লাভ হবে না, লস হবে। বছর থেকে এবার বাজার কম, গরু আমদানি বেশি হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা সহ হাটগুলোতে রয়েছে নানা সুযোগ সুবিধা। কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পারি নাই। পুলিশ, র্যাব সব বাহিনী মিলেই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করতেছে। তবে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা অপসারণ না করলে ইজারাদারদের 10% টাকা কেটে নেওয়া হবে। ইজারাদার যদি তাদের লিজ যদি না সরায়, তাদের যে 10% টাকা আছে সেটা আমি কর্তন করে রেখে দিব। সরকারি হিসেব মতে এবার দেশে কোরবানির পশুর চাহিদার তুলনায় 20 লাখ পশু বেশি রয়েছে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো বেড়েছে বেচাকেনা। হাটে উঠেছে পর্যাপ্ত গরু, ক্রেতার সমাগমও ভালো। তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন জানাবেন। সাদিয়া, আসলে রাজধানীতে কোরবানির পশুর হাটের বেচা বিক্রি মূল শুরু হয়েছে গতকাল থেকে এবং আজকে সকাল থেকে সারাদিনই বেচা কেনা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর পলিটেকনিক যে মাঠের যে গরুর হাট রয়েছে এখানে আমি 3 ঘন্টা আগে এসেছিলাম। ঠিক 8টার সময় এখানে আসলে পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে গরু ছিল। এখন এসে যেটা দেখলাম, 3 ঘন্টা পরে এখানে গরু কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বেচা বিক্রি আসলে একেবারেই জমে উঠেছে বলা যায়। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন, গতবার যে দাম ছিল গরুর, এবার আসলে 20 থেকে 25% দাম বেশি চাওয়া হচ্ছে। যেমন গতবার যে গরু 1 লাখ টাকা তারা কিনেছিলেন, এবার হয়তো 1,20,30 হাজার টাকায় তাদের কিনতে হচ্ছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। বিক্রেতারা যেটি বলছেন, আসলে গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে গোখাদ্যের দাম বেশি, পাশাপাশি পরিবহন খরচ সহ নানা খরচ বেড়ে যাওয়ার কারণে আসলে গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। দাম বেশি হলেও পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কিন্তু বেচাকেনা আসলে থেমে নেই, বেচাকেনা চলছে। আমরা মেরাদিয়া হাটেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি একই চিত্র, সেখানেও বেচা বিক্রি হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আর মাত্র একদিন বাকি, কালকে সারাদিন এবং সারা রাত বেচাকেনা হবে। হাটে গরুর পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে বলা যায় একেবারে শেষ সময় আসলে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। সাদিয়া, এই ছিল আসলে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ থেকে আমার কাছে পশু বিক্রির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। কোরবানির গরু বহনকারী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে পুলিশের 2 উপপরিদর্শক ও 3 কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ আসাদুজ্জামান, কনস্টেবল মোহাম্মদ নাজির শেখ, কনস্টেবল যুগল মণ্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশ। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঈদ যাত্রায় বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। সময়ের হেরফের না করে প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মতো। বাস টার্মিনালেও দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া দিয়ে টিকিট কেটেও বাস না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
কোনো ট্রেনই যেন তিল ধারণের ঠাঁই নেই। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে কোনো মূল্যে বাড়ি ফিরতে চায় সবাই। ফলে ট্রেনের দরজায় ঝুলে যে যেভাবে পারছে ছুটছেন বাড়িতে। ট্রেন যাত্রায় অনেকে স্বস্তি জানালেও কেউ কেউ আবার কালোবাজারিদের কাছ থেকে অতিরিক্ত দামে কিনেছেন টিকিট। অনেক বেশি, ডাবল। মনে করেন এসি তো হচ্ছে আমাদের ঢাকা থেকে দিনাজপুর 1100 টাকা, সেটা আমাদেরকে 2200-2500 এরকম দিয়েও কিনতে হয়। কোনো বিকল্প ব্যবস্থাও তো নাই, প্রত্যেকটা ট্রেনেই এইভাবে। টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না। এয়ারপোর্টে কাছাকাছি চলে যাই, সেই সময় লোকজন একদম গাড়ি ভর্তি হয়ে যায়, পারলে কোলের উপরে চলে আসে। বাড়িতে ঘুরতে পারবো, এটা যে কত বড় একটা খুশিরই। বাড়ির একটা আলাদা একটা ঢাকা শহর বন্দি একটা মানে জেলখানা বলতে গেলে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টা করছে রেলওয়ে। টিকিট ব্ল্যাক বন্ধ করার জন্য বাংলাদেশ রেলওয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে একটা ছিল আপনার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা, টিকিট যার প্রমাণ তার এটা নিশ্চিত করা, এই যে 3 ধাপের যে বিশেষ চেকিং কার্যক্রম, এখানে হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং এবং আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে গোয়েন্দায় নজরদারি। অন্যদিকে সড়ক পথের যাত্রায় ছিল চরম ভোগান্তি। বাড়তি ভাড়ায় টিকিট কাটা এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পাওয়া আর যানজটে নাকাল হয়েছেন তারা। যানজট তো একমাত্র যে গরুর গাড়িগুলো আসতেছে, ট্রাকগুলো আসতেছে, তারপরে বিভিন্ন পথে পথে বড় বড় গাড়িগুলো যে যানজট না করে, এই কারণে। কখন গাড়ি আসে সেটা ঠিক নেই, আবার বলতে পরে নিয়ে যাবে আর কি। তবে যাত্রাপথে ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন সেই আশাতেই বেশ খুশি তারা। আশিকুল আলম, RTV, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। বিকেল থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা গেছে দীর্ঘ যানজট। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে, ফলে থেমে থেমে চলাচল করছে যানবাহন। যানজট কমাতে উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে একমুখী এবং ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে ভুয়াপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফেরা মানুষের ঢলে যানবাহনের চাপ রয়েছে পদ্মা সেতু এলাকাতেও। এদিকে ভোলার ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাটে ঘরমুখ মানুষের ভিড় রয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি লঞ্চকে 20,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসছি কোথাও জ্যাম পাইনি, আর আমরা জুরাইন থেকে আসছি, যাবো ফরিদপুর রাজবাড়ী। ঢাকা আজিমপুর থেকে আসলাম আর কি। তো আসার পথে রাস্তা খুব ভালো ছিল, শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি। সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে। এবার থেকে এবার ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ নিচ্ছে এবং গাড়ি খুবই সংকট। গণতন্ত্রকে বিএনপি ধ্বংস করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির মুখে ভোটাধিকারের কথা বেমানান। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছেন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈশ্বিক উষ্ণতায় বিশ্ব আজ টালমাটাল, তাই ধরিত্রী বাঁচাতে, পরিবেশ রক্ষায় চলছে নানা কর্মযজ্ঞ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের বনাঞ্চল ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার সময় নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন সহ কৃষকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি। 2013 সালে খালি আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনে হাসি পায় জানিয়ে শেখ হাসিনা বলেন, তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। বলেন, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্র ধ্বংস করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়,
এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। অনুষ্ঠান শেষে গণভবনে আমলকি, কালোজাম ও পলাশ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে ছোড়া গুলির ঘটনায় সরকারি চুপ থাকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের মতো দেশও আজ চোখ রাঙাচ্ছে। এদিকে এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে সমস্যা সৃষ্টি হলেও আক্রান্ত হলে মিয়ানমারকে ছাড় দেবে না বাংলাদেশ। শাকিলা কর্মীর রিপোর্ট। মিয়ানমার থেকে 2-3 দফা গুলির ঘটনার পর সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের মূল ভূখণ্ড থেকে যোগাযোগের সমস্যা হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। দ্বীপবাসীর পাশাপাশি টেকনাফে চরম আতঙ্ক বিরাজ করছে। সেন্ট মার্টিন ঘিরে তাই উদ্বেগ বাড়ছে সচেতন মহলে। এমন পরিস্থিতিতে সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এনে কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদপত্রের কালো দিবস বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। অবস্থান পরিষ্কার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আক্রান্ত হলে মিয়ানমারকে ছাড় দেবে না বাংলাদেশ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের উস্কানি নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় সরকার, যেন যুদ্ধের কারণ সৃষ্টি না। শাকিলা করিম, RTV, ঢাকা। বাইরের কোনো শক্তি দ্বারা দেশ আক্রান্ত হলে তা প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দুপুরে শরীয়তপুরের 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনের পর তিনি একথা জানান। তিনি বলেন, বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধে যেতে চায় না, তবে কেউ সার্বভৌমত্বে আঘাত হানলে তাদের ছেড়ে দেওয়া হবে না। সামরিক রীতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তা আমরা ছেড়ে দেব না। তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল, সবসময় আমাদের ভিতর সমন্বয় আছে। ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। ঈদের দিন সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা বাড়তে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবৈধভাবে হজের চেষ্টা করা 2,56,481 জনকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। হজ কর্তৃপক্ষ জানায়, এবছর ভিজিট ভিসা নিয়ে অনুমতি ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে 10,000 সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এছাড়া হজের নির্দেশাবলী লঙ্ঘন করলে এবং অবৈধ হজযাত্রীদের পরিবহনে জড়িত ব্যক্তির 6 মাস পর্যন্ত জেল এবং সর্বোচ্চ 50,000 রিয়াল বা 15 লাখ টাকা জরিমানা হতে পারে বলে জানায় সৌদি সরকার। আজ পবিত্র হজ। মুসলিম উম্মার শান্তি ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য বিশেষ দোয়ার আহ্বানের মধ্য দিয়ে শেষ হল পবিত্র হজের খুতবা।
এবছর খুতবা পাঠ করেন শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। এ সময় লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাত ময়দান। মূলত আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর উপর হজ ফরজ। জিলহজ মাসের 9 তারিখ হজের নিয়ত সহ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং পবিত্র কাবা শরীফ তাওয়াফ করাই হজের প্রধান আনুষ্ঠানিকতা। সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে অত্যন্ত বিনয়ী ও তাকওয়ার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। এ দোয়ার গুরুত্ব অপরিসীম, এজন্যই আরাফায় আসেন তারা। কিবলার দিকে মুখ করে 2 হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। এতে মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করেন তারা। এবছর আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ ডক্টর মাহির বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিল। খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা ছাড়াও ফিলিস্তিনের জনগণের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানান তিনি। اللهم كن لهما مؤيدا ونصيرا اللهم جازهما خير الجزاء। এই আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। তারপর মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে শয়তানের প্রতিকৃতিতে পাথর মারার উদ্দেশ্যে পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর মিনায় যাবেন তারা। এরপরে কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারওয়ায় সাই করবেন হাজিরা। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যতদিন থাকবেন ততদিন 3টি শয়তানকে 21টি পাথর মারবেন। আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা। ইমরুল হাসান, RTV। চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে হ্যাচকা শাকিল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর মগবাজার রোডে নিজ বাসায় একথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। হ্যাচকা শাকিল, সজীব ও আলমগীর ঈদে বাড়তি টাকা জোগাড় করার পরিকল্পনা থেকে এ ঘটনা ঘটায় বলে জানান তিনি। অটোরিকশা সহ ঘুরতে যাওয়ার কথা বলে স্বপ্নধরা মডেল টাউনের নির্জন জায়গায় নিয়ে চালক শাওনের গলায় ছুরি মেরে তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে তার অটোরিকশাটি ছিনতাই এবং তার যে পূর্ব শত্রু ছিল এটি কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং সে বেঁচে আছে যদিও সে অত্যন্ত মুমূর্ষু অবস্থা। তো আমরা তাৎক্ষণিক এই ঘটনা জানতে পেরে আমরা ভিকটিমকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই এবং ভিকটিমের সাথে কথা বলে এই 4 জনের নাম প্রকাশ পায় এবং প্রকাশ পেলে আমরা এই 4 জনকে গ্রেপ্তার করি। রাঙামাটির লংদু উপজেলায় বজ্রপাতে এক নারী সহ 5 জনের মৃত্যু হয়েছে। বিকেলে লংদু উপজেলার আটারকছড়ায় এক গৃহবধূ ও ভাসান্নদম এলাকার কাপ্তাই হ্রদে বোটের উপর বজ্রপাতে 4 জন নিহত হয়। এ ঘটনায় 3 জনের মরদেহ পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলী নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানায় হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনাস্থলে বোট চালক সহ 4 জন নিহত হয়। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারেজের সব জল কপাট খুলে দেওয়া হয়েছে। পানিতে তলিয়ে গেছে লালমনিরহাটের চরাঞ্চলের ফসলি জমি। সদর উপজেলার কালমাটি, বাগডোরা, খুনিয়াগাছ, আদিতবাড়ি উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন সহ কালীগঞ্জ এলাকার চরাঞ্চল পানিতে ডুবে গেছে। এতে বিপাকে পড়েছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বিকেলে তিস্তা ব্যারেজ পয়েন্টে 51.50 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদ সীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ও বিরোধী দলগুলো যুগান্তকারী জোট গঠন করার পর সিরিল রামাফোসাকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।
শনিবার এএনসি ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং কয়েকটি ছোট দল মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছে। এর মধ্য দিয়ে এএনসি কার সঙ্গে জোট বাঁধছে এমন জল্পনা কল্পনার অবসান ঘটে। 1994 সালে নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত আফ্রিকান কংগ্রেস গেল মাসে অনুষ্ঠিত ভোটে 30 বছরের মধ্যে প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। দলটি এবার মাত্র 40% ভোট পেয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে শনিবার সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইউক্রেন শান্তি সম্মেলন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের সমর্থন প্রত্যাশা করেছেন। এতে অংশ নিচ্ছে 90টির বেশি দেশ ও বৈশ্বিক প্রতিষ্ঠান। রোববার শেষ হবে এই সম্মেলন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেনকে ডোনেটস্ক, লিক, লুগানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। শুক্রবার মস্কোতে দেয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কিয়েভ যখনই ওই 4 অঞ্চল থেকে কার্যকরভাবে সেনা প্রত্যাহার করে নেবে, মস্কো তখনই হামলা বন্ধ করে দেবে। গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত 28 জন নিহত হয়েছে। এছাড়া হামাসের কাসাম ব্রিগেডের কাছে বন্দী 2 ইসরায়েলি এই হামলায় নিহত হয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে ইতালিতে শুরু হওয়া G7 সম্মেলনে নেতারা বলেছেন, ফিলিস্তিনের অভ্যন্তরে জাতিসংঘের ত্রাণ সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তবে 7 অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 37,000-এরও বেশি। এছাড়া আহতের সংখ্যা 85,000 ছাড়িয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।